আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদেরকে আদাব এবং খ্রিস্টান ভাই বোনদেরকে গড ব্লেস ইউ। শুক্রবার সকালে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রসঙ্গক্রমেই এবং বাংলাদেশের যে বর্তমান ন্যাশনাল ক্রিকেট টিমের যে অবস্থা, বাংলাদেশকেই ফেভারিট ধরা হচ্ছে। কেনই বা না, বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানা, তাসকিন আহমেদ, কাটার মাস্টার মুস্তাফিজ, শরীফুল ইসলাম, তাদের মতো বিশ্বখ্যাত বোলাররা বাংলাদেশ টিমে রয়েছে। সেই আইসিসি চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকে কেনিয়ার কেনিয়ার বিপক্ষে আপনারা জানেন, খালেদ মাসুদ পাইলট যে এক রান নিয়ে বাংলাদেশের যে এই ক্রিকেটের যে স্বর্ণযুগের প্রবেশের যে একটা রাস্তা তৈরি করে দিয়েছিলেন, সেই সময় থেকে এখন পর্যন্ত 2026 পর্যন্ত বাংলাদেশের এই যে বর্তমান বোলিং অ্যাটাক, ফাস্ট বোলিংয়ের, এটাই কিন্তু সর্বশ্রেষ্ঠ এ পর্যন্ত ধরা হচ্ছে। এবং এই বোলারগুলো বিশ্বব্যাপী তাদের মেধা, প্রজ্ঞা এবং নৈপুণ্যের মাধ্যমে তারা কিন্তু তার স্বাক্ষর রেখে যাচ্ছে। গত কয়েকদিন আগেই তো আপনারা দেখেছেন, বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানা পাকিস্তান সুপার লিগ পিএসএলের ফাইনাল খেলে এসেছে। ফাইনালে 2 উইকেটও পেয়েছে। তার দল পেশোয়ার জালমি চ্যাম্পিয়ন হয়েছে। আশা করা যায় নাহিদ রানা এই টেস্টে ভালো করবে। সেজন্য নিউজিল্যান্ডের সিরিজে টি-20তে তাকে রাখা হয়নি, রেস্ট দেওয়া হয়েছে, যাতে তার ওয়ার্কলোড বেশি না পড়ে, শারীরিক যে ইনজুরি সেটাতে যাতে না পড়ে। তারপরে বাংলাদেশের, আপনারা তো জানেন, বহু বছর থেকে কাটার মাস্টার মুস্তাফিজ, শরীফুল, তাসকিন আহমেদ বাংলাদেশ দলকে তাদের প্রজ্ঞা, মেধা, যোগ্যতার সাথে তারা নেতৃত্ব দিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশ এই ফাস্ট বোলিং অ্যাটাক দিয়েই কিন্তু পাকিস্তানকে চ্যালেঞ্জ করছে। সেটা কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে? অনেকে প্রশ্ন করছে। কিছুইতেই না। এর কারণ হচ্ছে, এই প্রশ্নটা এই জন্য আসছে যে পাকিস্তান হচ্ছে বিশ্ব ক্রিকেটের ফাস্ট বোলিংয়ের তীর্থস্থান। আপনারা জানেন, তাদের যে ফাস্ট বোলার ইমরান খানের নেতৃত্বে তারা বিশ্বকাপ জিতেছে। এরপরে তাদের ফাস্ট বোলিংয়ে এসেছিল বিশ্বখ্যাত ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, আব্দুর রাজ্জাক, এরপর মোহাম্মদ আমের, রানা নাবিদ। তারা কিন্তু সারা বিশ্বব্যাপী দাপিয়ে বেরিয়েছে। এখন তাদের বর্তমানে যে বোলিং অ্যাটাক রয়েছে সেটা অত শক্তিশালী না হলেও তাদের যে মেধা রয়েছে, তারা যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। তারপর বাংলাদেশকে এগিয়ে রাখার কারণ হচ্ছে, বাংলাদেশ গত কয়েক মাস আগে পাকিস্তানের বিপক্ষে যে ওয়ানডে সিরিজটা খেলেছে, সেখানে বাংলাদেশ জিতেছে। 2025 সালে যে টি-20 সিরিজটা বাংলাদেশ খেলেছিল পাকিস্তানের বিপক্ষে, সেটাতেও বাংলাদেশ জিতেছে। এছাড়া 2024 সালের যে টেস্ট সিরিজ পাকিস্তানের হয়েছিল, সেখানে বাংলাদেশ 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জিতে এসেছে, যেটা বাংলাদেশের 26 বছরের ক্রিকেট ইতিহাসে, টেস্ট ক্রিকেটে আর কি, সর্বোচ্চ অর্জন। বুঝতে পেরেছেন? এর আগে বাংলাদেশ পাকিস্তানের সাথে মনে হয় প্রায় 13-14টা টেস্ট ম্যাচ খেলেছে, এর একটাতেও জিততে পারেনি। শুধু সুখস্মৃতি হিসাবে বাংলাদেশ ওই যে 2015 সালে পাকিস্তানের বিপক্ষে খুলনাতে একটা টেস্ট খেলেছিল, সেই টেস্টে বাংলাদেশ ড্র করেছিল পাকিস্তানের সাথে। প্রথমে প্রায় 300 রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। সেই টেস্টে বাংলাদেশের গত কয়েক দশকের সেরা ব্যাটসম্যান
তামিম ইকবাল ডাবল সেঞ্চুরি করেছিল। ইমরুল কায়েস প্রায় 150+ রান করে সেই টেস্টটাতে বাংলাদেশ ড্র করেছিল এবং ওই টেস্টটা এই বিশ্বমানের একটা টেস্ট ছিল। একটা বিশাল রানকে ট্রায়াল দিয়ে ওটাকে অতিক্রম করে তারপর বাংলাদেশ ওই টেস্টটাতে ড্র করেছিল। সেটাই ছিল বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ অর্জন আমার মতে, এবং বাংলাদেশের টেস্ট খেলার সবচেয়ে এটাকে কি বলবো, মানে ওই ম্যাচটাতে বাংলাদেশ সবচেয়ে বেশি দক্ষতা, প্রজ্ঞা আর কি, নৈপুণ্যতার স্বাক্ষর রেখেছিল। কিছু কিছু কথা এদিক সেদিক হয়ে যাচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, অনেকক্ষণ ধরে কথা বলছি তো পাকিস্তানের যে ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি, সে বলেছে যে তারা শুধু বাংলাদেশের সাথেই জিতবে না, তাদের লক্ষ্য হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়া। আসলে পাকিস্তানের সত্যি কথা বলতে কি, এখন তাদের যে বোলিং অ্যাটাক এবং ব্যাটিং অ্যাটাক, এটা মোটেও কিন্তু ওই তেমন সুবিধাজনক না আমার মতে। গত বছরের যে টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেটাতে কিন্তু পাকিস্তান 9 নম্বরের মধ্যে 9 নম্বর হয়েছে, আর বাংলাদেশ 7 নম্বরে ছিল, অর্থাৎ বাংলাদেশ 2 ধাপে এগিয়ে। অবশ্য আর বাংলাদেশের যে পরিবেশ, বাংলাদেশের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে, অবশ্যই বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড, ক্রিকেট কর্তারা, তারা বাংলাদেশ যাতে জয়লাভ করে সেভাবে পিচ, আমার মনে হয় সবুজ পিচ যদি বানায়, তবে সেটা তো তাদের ভাববার বিষয়। তারা রিসার্চ করবে, গবেষণা করবে, যাতে করে আমরা উত্তরোত্তর আমাদের এই ক্রিকেটীয় যে নৈপুণ্য, সেটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি, যাতে স্বদেশের আত্মমর্যাদা সারা বিশ্বে আমরা তুলে ধরতে পারি। বিশ্বের ভাগা ভাগা যে সমস্ত ক্রিকেট টিমগুলো রয়েছে, ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, তাদের সাথে যাতে আমরা পাল্লা দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পারি, সেদিকে অগ্রসর হতে হবে। বোলিং অ্যাটাক এসে গেছে, এর মধ্যে একটা ঘাটতি রয়েছে, একজন শেন ওয়ার্নের দরকার। বুঝতে পেরেছেন? আপনারা জানেন পৃথিবীর সমস্ত বোলিং অ্যাটাকের সাথে এই যে অস্ট্রেলিয়া 3টা বিশ্বকাপ জিতল, টেস্টও তারা হরদম জিততে থাকতো, তাদের বোলিং অ্যাটাকে ছিল ব্রেট লি, শেন ওয়ার্ন, অ্যান্ড্রু সাইমন্ড, গ্লেন ম্যাকগ্রাথ, স্টুয়ার্ট ম্যাকগিল, সেও লেগ স্পিনার ছিল। স্টুয়ার্ট ম্যাকগিলও কিন্তু শেন ওয়ার্নের প্রায় সমপর্যায়ের, 90 to 100। সম্ভবত শেন ওয়ার্ন যদি 100% হয়, স্টুয়ার্ট ম্যাকগিলও কিন্তু 90%-এর মতো, অর্থাৎ কোনো অংশে কম ছিল না। বাংলাদেশ শুধু এখন স্টুয়ার্ট ম্যাকগিল অথবা শেন ওয়ার্নের মর্যাদার বা সমমর্যাদার আর কি, বা তাদের মতো দক্ষতা রয়েছে এরকম একজন লেগ স্পিনারের দরকার। আর ব্যাটিং অ্যাটাক যদি আপনাকে ধরতে হয়, অবশ্যই বর্তমান বিশ্বে ভারতকে ধরতে হবে। ভারতের যে আপনারা দেখেছেন, ওই যে সমস্ত ব্যাটসম্যানরাই তো তারা সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে, তারা টি-20তেও 250 রান করে ফেলছে। অর্থাৎ এরকম ব্যাটার হতে হবে। এই যে নতুন একটা এসেছে বাচ্চা ছেলে, 15 বছরের বৈভব সূর্যবংশী, মোটামুটি এর মতো যদি 4-5 জন ব্যাটার বাংলাদেশে এসে যায়, তারপর রোহিত শর্মা আছে, বিরাট কোহলি আছে, এই পর্যায়ের যদি 5 জন ব্যাটার যদি বাংলাদেশ সংগ্রহ করতে পারে, আর একজন শেন ওয়ার্ন হলে বাংলাদেশ বিশ্বকাপ জিততে থাকবে। ওয়ানডে হোক, টি-20 হোক, টেস্ট হোক,
কোনোটাতে বাংলাদেশকে পরাজিত করা অসম্ভব হয়ে পড়বে। আমরা সেই শুভ দিনের প্রত্যাশায় রইলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদের সাথে অন্য বিষয়ে আলোচনা করব।